শীতকাল আমাদের পছন্দের ঋতুগুলোর মধ্যে একটা অন্যতম ঋতু। এই সময়টায় যেহেতু পরিবেশ ঠান্ডা থাকে, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করতে পারি, যেহেতু গরম লাগে না বা ঘাম হয় না। প্লাস এই সময়টায় আমরা কিন্তু পিকনিকে যাই, আমরা বেড়াতে যেতে পছন্দ করি। কিন্তু এই সময়টায় পার্টিকুলারলি কিছু কিছু রোগ আছে যেগুলোর কিন্তু প্রাদুর্ভাব বেড়ে যায়, এবং সেগুলো কিন্তু আমাদের এই যে আনন্দের যে সময়টা সেটাকে নষ্ট করতে পারে। তো এই রোগগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, এবং এর হোমিওপ্যাথি কি কি ট্রিটমেন্ট হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি এই সময় যে কমন কোল্ডটা হয়, অর্থাৎ নর্মাল যে সর্দি লেগে যাওয়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, তাতে কি কি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যেতে পারে, বা এই সময় যে জ্বরটা হয় তাতে কি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যেতে পারে, সেটা নিয়ে একটা কম্পারেটিভ আলোচনার দুটো ভিডিও পার্টিকুলারলি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তার লিঙ্কটা আমি উপরের আই বোতামে দিয়ে রাখছি। আজকের এই ভিডিওটাতে আমি এই সময় যে কাশিটা হয়, সেটা একটা যে বিচ্ছিরি রকমের কাশিটা হয় যেটাতে পেশেন্ট অনেকদিন ধরে ভোগে, সেটা কিভাবে সারানো যেতে পারে, কোন কোন 5টা হোমিওপ্যাথিক ওষুধ এক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা নিয়ে একটা কম্পারেটিভ আলোচনা এই ভিডিওতে আমি করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটার কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো স্পঞ্জিয়া। যখনই আমরা স্পঞ্জিয়ার কথা ভাববো, আমাদের জানতে হবে একটা শুষ্কতা, একটা ড্রাইনেস সব জায়গায় প্রিভেল করছে। কিরকম? স্পঞ্জিয়ার ক্ষেত্রে যখন পেশেন্ট ড্রাই কোল্ড উইন্ডে এক্সপোজার হবে, অর্থাৎ শুষ্ক ঠান্ডা হাওয়া এক্সপোজার হবে, তার লাগবে, তখনই কিন্তু তার ঠান্ডা লেগে যাবে এবং সেখান থেকে তার কাশি শুরু হবে। তো এই শুষ্ক ঠান্ডা হাওয়াটা কখন হয়? শীতকালে হয়। অর্থাৎ শীতকালে যখন এই উত্তুরে শুষ্ক একটা ঠান্ডা হাওয়া পেশেন্ট পাবে, সেখান থেকে যখন তার কাশি শুরু হবে, আমরা কিন্তু স্পঞ্জিয়ার কথা ভাববো। এবং এর যে কাশিটা আছে সেটা একদম শুষ্ক কাশি, কোনো রকমের কফ কিন্তু এই কাশির সাথে ওঠে না। এবং এই সময়টায় পেশেন্ট যদি একটু ঠান্ডা হাওয়া লাগে এই কাশির মধ্যে, তার কাশিটা কিন্তু আরো বেড়ে যায়। বা পেশেন্ট কথাবার্তা বলার সময়, গান গাওয়ার সময়, চিৎকার করার সময় তার কাশিটা বেড়ে যায়। এবং এই যে কাশিটা রয়েছে তার একটা খুব ক্যারেক্টারিস্টিক সাউন্ড রয়েছে। আমরা প্রত্যেকেই মোটামুটি ওই কাঠের দোকানে গিয়েছি। কাঠের মিস্ত্রি যখন কাঠ কাটে করাত দিয়ে, দেখবেন একটা খুব ক্যারেক্টারিস্টিক সাউন্ড বেরোয়, এই টাইপের একটা সাউন্ড বেরোয়। তো এই যে স্পঞ্জিয়া পেশেন্টরা আছে, এরা যখন কাশি দেয়, সেই কাশির মধ্যে এরকম একটা সাউন্ড বেরোবে। এই যে সাউন্ডটা আছে, এটা কিন্তু আপনারা শুনেই মোটামুটি আপনাদের কানে জিনিসটা বাঁধবে যে এটা স্পঞ্জিয়া নয়। তো তো এইটা কিন্তু এতটাই ক্যারেক্টারিস্টিক একটা সাউন্ড। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যেটা যে পেশেন্ট যখন শ্বাস নিচ্ছে, অর্থাৎ এই শ্বাস নিতে নিতে তার কাশিটা বেড়ে যাচ্ছে, এই ডিউরিং ইন্সপিরেশন যদি কাশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা স্পঞ্জিয়ার কথা ভাববো। এবার যদি উল্টোটা হয়, অর্থাৎ এক্সপিরেশন, শ্বাস ছাড়ার সময় যদি কাশি হয়, ধরুন এরকম নিঃশ্বাস ছাড়ার সময় যদি কাশি হয়, তাহলে কিন্তু দুটো মেডিসিনের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হলো অ্যাকোনাইট আর একটা হলো কস্টিকাম। তো এই টোটালটা হলো স্পঞ্জিয়ার একটা কমপ্লিট ড্রাগ পিকচার। এবার শুষ্কতার কথা যখন আমরা শুনবো, স্পঞ্জিয়ার সাথে সাথে আরেকটা যে মেডিসিনের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো ব্রায়োনিয়া অ্যালবা। এরও সমস্ত কিছু শুষ্ক। তো এর একটা শুষ্ক কাশি থাকবে, তার সাথে গলা থেকে বুকের ভেতর পর্যন্ত সব জায়গায় একটা সোরনেস থাকবে, একটা জ্বালা, একটা চিড়ে যাওয়ার মতো একটা পেশেন্ট ব্যথা ফিল করবে সব সময়। এটা কিন্তু খুব ক্যারেক্টারিস্টিক। কেন? এটা কিন্তু দুটো মেডিসিনকে সেপারেট করতে কাজে লাগে। কিরকম? যদি পেশেন্টের শুষ্ক কাশি থাকে এবং তার সাথে গলা এবং বুকের ভেতরটা এরকম একটা চিড়ে যাওয়ার মতো একটা সোরনেস থাকে, একটা জ্বালা জ্বালা ব্যথা থাকে, আমরা জেনারেলি ব্রায়োনিয়ার কথা ভাববো। কিন্তু এই সোরনেসটা যেটা গলার ভেতরে বা বুকের ভেতরে হয়, তার সাথে যদি একটা প্রোডাক্টিভ কাফ থাকে, প্রোডাক্টিভ কাফ মানে কি? কাশির সাথে যখন থোকা থোকা কফ উঠবে, শুষ্ক কাশি হবে না। তো এরকম একটা প্রোডাক্টিভ কাফের সাথে যখন এরকম একটা সোরনেস থাকবে গলার ভেতরে এবং বুকের ভেতরে, আমরা কিন্তু ন্যাট্রাম সালফের কথা ভাববো। যাই হোক, এবার আবার ব্রায়োনিয়ায় ফিরে আসি।
ব্রায়োনিয়া এরকম একটা শুষ্ক কাশির সাথে বুকের মধ্যে একটা পিন ফোটানোর ব্যথা, একটা স্টিচিং পেন কিন্তু পেশেন্ট ফিল করবে, এবং এটা জেনারেলি লেফট সাইড মানে বাঁ দিকের বুকে পেশেন্ট বেশি ফিল করবে, কারণ এর সাথে একটা অ্যাসোসিয়েটেড প্লুরাইটিস থাকতে পারে। তো এই যে ব্যথাটা আছে এটা কিন্তু রেস্টে ভালো থাকে এবং নড়াচড়ায় বৃদ্ধি পায়। অর্থাৎ পেশেন্ট যখন নিঃশ্বাস ফেলছে তখন কি হচ্ছে, বুকের মুভমেন্ট হচ্ছে, বা যখন কাশি দিচ্ছে তখন কি হচ্ছে, বুকের মুভমেন্ট হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা বেড়ে যায়। এবং যদি পেশেন্ট এই জায়গাটায় চেপে রাখে, ধরুন কাশির সময় বুকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে রাখছে, তার সঙ্গে কাশছে, তাহলে কি হবে, বা ওই সাইডে যদি চেপে শোয় তাহলে কি হবে, ওই সাইডের মুভমেন্টটা কম হবে, ফলে কিন্তু পেশেন্টের ওই স্টিচিং পেনটা একটু হলেও কমে যাবে, অ্যামিলোরেশন হবে। তো এই ধরনের যদি সিমটম পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রায়োনিয়ার কথা ভাবতে পারি। এছাড়া যেটা মনে রাখতে হবে, ব্রায়োনিয়ার যে কাশিটা আছে সেটা গরম ঘরে ঢুকলে বৃদ্ধি পায়। অর্থাৎ ধরুন কোনো একটা রুম, সেটা দরজা জানলা সব বন্ধ, তাহলে একটু গরম ফিল হবে। তো পেশেন্ট যখনই সেই রুমের মধ্যে ঢুকবে তার কাশিটা বেড়ে যাচ্ছে, এরকম যদি সিমটম থাকে আমরা কিন্তু ব্রায়োনিয়ার কথা ভাববো। কিন্তু ঠান্ডা হাওয়া লাগলে যদি কাশিটা বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা স্পঞ্জিয়ার দিকে চলে যাব। এছাড়া কি আছে, ব্রায়োনিয়ার একটা ক্যারেক্টারিস্টিক থার্স্ট রয়েছে, তেষ্টা, জলের তেষ্টা। সেটা কি, লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার অ্যাট লং ইন্টারভেল, অর্থাৎ অনেকক্ষণ পর পর জল খাবে, এবং যখন জল খাবে বেশ অনেকটা করে জল খাবে, এবং সেটা ঠান্ডা জল হবে। তো এই কমপ্লিট সিমটম গুলো যদি থাকে আমরা কিন্তু ব্রায়োনিয়ার কথা ভাববো। পরের যে মেডিসিনটা আছে সেটা হলো ড্রসেরা। ড্রসেরা তো একটা শুষ্ক কাশি থাকে, কিন্তু এর যে ক্যারেক্টারিস্টিক যে সিমটমটা রয়েছে সেটা হলো সারাদিন মোটামুটি পেশেন্ট ভালো থাকবে। পেশেন্টের বাড়ির লোক বলবে ডাক্তারবাবু সারাদিন মোটামুটি থাকে, কিন্তু যখনই রাত্রে গিয়ে বিছানায় শোয়, জাস্ট মাথাটা বালিশে ঠেকালো, এই যে কাশি শুরু হলো সেই কাশি আর থামতে চায় না। এটা খুব ক্যারেক্টারিস্টিক ড্রসেরার ক্ষেত্রে। এছাড়া কি, মাঝরাতে অর্থাৎ ওই ভোরের দিকটায়, ধরুন ভোর 4টে 5টার এই সময়টায় কাশতে কাশতে তার ঘুম ভেঙে যাবে, তার হঠাৎ করে এত কাশি উঠবে যে তার ঘুম ভেঙে যাবে। তো এই যে ভোরের দিকে কাশি বেড়ে যাচ্ছে, এটা ড্রসেরাতে যেমন আমরা পাই, আমরা কিন্তু হেপাস সালফেও পাই। দুটোর মধ্যে কম্পেয়ার করব কিভাবে, ড্রসেরার যে কাশিটা হবে সেটার সাথে যদি কফ ওঠে, কফটা হলদে রঙের ইয়েলোইশ কালারের কফ হবে। ঠিক তেমনি যদি এই কফটা হলুদ না হয়ে সাদা কফ হয় তাহলে কিন্তু আমরা হেপাস সালফের দিকে চলে যাব। তো এটা হচ্ছে গিয়ে ড্রসেরা এবং হেপাস সালফের মধ্যে পার্থক্য। তো মোটামুটি এরকম যদি সিমটম পাই আমরা কিন্তু ড্রসেরার কথা ভাবতে পারি। এবং ড্রসেরা ইউজ করার সময় আমাদেরকে একটা প্রিকশনস মাথায় রাখতে হবে। ড্রসেরা জেনারেলি আমরা 30th পোটেন্সিতে ইউজ করে থাকি এবং সিঙ্গেল ডোজ দিই। এই একটা সিঙ্গেল ডোজ কিন্তু অনেক দিন ধরে কাজ করতে পারে। তো সুতরাং একবার দিয়ে আমাদেরকে কিন্তু 3 4 দিন 5 দিন বা 7 দিন মতো ওয়েট করতে হবে, তার মধ্যেই কিন্তু তার কাশিটা কমে যাওয়ার কথা। কিন্তু ধরুন আজকে যদি একটা ডোজের পর মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে 3 মধ্যে বা ওই দিনের মধ্যে যদি আমি আরেকটা ডোজ দিয়ে দিই, তাতে কিন্তু পেশেন্টের ভালো হওয়ার চেয়ে খারাপই হবে, তার কাশিটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। সুতরাং ড্রসেরার ক্ষেত্রে এই প্রিকশনটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এরপরে মেডিসিনটা হলো হেপারসালফ। তো হেপারসালফ অলরেডি আমি বলেছি যে ভোরের দিকে কাশতে কাশতে তার ঘুম ভেঙে যায়, এবং কাশির সঙ্গে যে কফটা বেরোয় সেটা সাদা রঙের কফ বেরোয়, এটা হেপারসালফের ক্যারেক্টারিস্টিক। তার সাথে সাথে আমরা জানি হেপারসালফের পেশেন্ট অসম্ভব শীত কাতুরে, এতটাই শীত কাতুরে সে দেখবেন যে একটা চাদর দিয়ে পুরো জুবুথুবু হয়ে বসে রয়েছে বা শুয়ে রয়েছে। এবং এই যে চাদরটা থেকে যদি তার কোনো একটা বডি পার্ট, সে হাত হোক বা পা হোক, বেরিয়ে যায়, ওটাতে যদি একটু ঠান্ডা হাওয়া লাগে ওর কাশিটা 4 ডবল বেড়ে যাবে। এটা কিন্তু হেপাসালফের খুব ক্যারেক্টারিস্টিক একটা সিমটম। এবং তার সাথে সাথে যেটা সাইন আছে, একটা খুব ইম্পর্টেন্ট সাইন আছে, যেটা আপনি নিজের চোখে দেখে আপনি হেপাসালফ ডায়াগনোসিস করতে পারবেন। সেটা হলো পেশেন্ট এত কাশি হয়, কাশিটা রিলিফ পাবে কিরম ভাবে, দেখবেন বিছানার মধ্যে বা চেয়ারে যেখানে বসুক সে এরকম ভাবে গাটা এলিয়ে দিয়ে মাথাটা এরকম পেছন দিকে ফেলে দেবে, অর্থাৎ মাথা পেছন দিকে ব্যাকওয়ার্ডলি লিন করিয়ে দেবে মাথাটাকে, এতে তার কাশিটা রিলিফ হয়। এটা আপনি নিজের চোখেও দেখতে পারেন এবং দেখেই আপনারা ডায়াগনোসিস করতে পারবেন যে এটা হেপাসালফ পেশেন্ট। এবং হেপাসালফ কিন্তু এই ধরনের ক্ষেত্রে খুব ভালো কাজ। লাস্ট যে মেডিসিনটা আছে সেটা হলো কোরালিয়াম রুব্রাম। এ বেচারা সারাদিন কাশে, মানে এর কোনো বিরাম নেই।
প্যারাসিটামল কাফ হয়, অর্থাৎ ধরুন একসঙ্গে 5-10টা কাশি হলো, তারপর কিছুক্ষণ রিলিফ, আবার কাশি হলো, এটাকে আমরা প্যারাসিটামল কাফ বলি। তো প্যারাসিটামল কাফই হয়, কিন্তু এই প্যারাসিটামল গুলো এত কাছাকাছি হয় যে যে শুনবে কাশির আওয়াজটা তার মনে হবে সে সারাদিনই কেসে যাচ্ছে, মানে বিরাম ছাড়া। জাস্ট একটা মিনিট গানের মতো, একটা মিনিট গান থেকে যেমন কন্টিনিউয়াসলি ফায়ার হয়, এও কন্টিনিউয়াসলি কাশতে থাকে। তো বুঝতেই পারছেন তার মানে কতটা তার জন্য সেটা মিজারেবল একটা কন্ডিশন। এছাড়া কি হতে পারে, এর একটা ক্যারেক্টারিস্টিক পোস্ট নেজাল ড্রিপ রয়েছে, অর্থাৎ আমাদের নাকের পেছন দিক থেকে সিক্রেশনটা হবে। এরকম করলে পেছনে গলার মধ্যে দেখবেন অনেকটা কফ জমা হয়ে যাচ্ছে, পেশেন্ট বলবে। তো এই যে পোস্ট নেজাল ড্রিপ, এটা কিন্তু কোরালিয়ামের ক্ষেত্রে আহ, খুব ইম্পর্টেন্ট একটা সিমটম, এবং পেশেন্ট খালি কি করবে, এরকম করে থু এরকম ভাবে সে কফটা ফেলতে চাইবে, নাকটা পেছন দিকে টেনে তারপর সে কফটা ফেলতে চাইবে। এই ক্ষেত্রতে কিন্তু কোরালিয়াম যে ওষুধটা আছে খুব ভালো কাজ করে। আর এই পেশেন্টগুলোর কি আছে, এই পেশেন্টগুলো দেখবেন গায়ে যদি চাদর রাখে তখন তার গরম লাগছে, আবার চাদরটা ফেলে দিলে তার শীত করছে, অর্থাৎ কোনো কোনো একটা পার্টিকুলার স্টেটে সে ভালো নেই। আহ, খানিকটা অ্যাম্বিথার্মালের মতো, মানে চাদর নিলে তার গরম লাগছে, চাদর ছেড়ে দিলে আবার তার শীত করছে। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু কোরালিয়াম ওষুধটা খুব ভালো কাজ করে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।